সোনাপুর নামক কোনো একটি গ্রামে নেহা এবং আরাধ্যা নামের দুই বোন তাদের বিধবা মা সাবিত্রীর সঙ্গে বসবাস করত। বহু বছর আগেই সাবিত্রীর স্বামীর মৃত্যু হয়। সেই তখন থেকে আজ পর্যন্ত সাবিত্রী নিজের দুই মেয়ের দেখাশোনা, ভরণপোষণ সব কিছু করছে। কিন্তু এতদিন ধরে এত পরিশ্রমের কাজ করে করে সে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। আস্তে সে অসুস্থ হয়ে পড়ে। তার এখন আর এত কাজ করার শক্তি ছিল না যে সে তার মেয়েদেরকে পড়ালেখা করাবে এবং দুই বেলা পেট ভরে খাবার খেতে দিবে। প্রথম প্রথম সে বাগানে গিয়ে ফুল তুলত এবং সেগুলো বিক্রি করত, কিন্তু এখন তার দ্বারা সেটাও হচ্ছে না। একদিন নেহা এবং আরাধ্যা স্কুল থেকে বাড়িতে ফিরে আসার পর দেখে তাদের মা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে তারা দুই বোন ভীষণ ঘাবড়ে যায়। মা, মা কি হয়েছে তোমার? দয়া করে চোখ খোলো। এভাবে বাবার মতো আমাদেরকে একা ছেড়ে তুমি যেতে পারো না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। মা, মা দয়া করে চোখ খুলো না। নেহা এবং আরাধ্যা দুই বোন ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা অনেক কান্না করে। তাদের এমনটা মনে হয় যে বাবার মতো তাদের মাও তাদেরকে ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পর তাদের মা সাবিত্রীর জ্ঞান ফিরে আসে। এটা দেখে তাদের দুই বোনের জীবনে যেন প্রাণ ফিরে আসে। মা, আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি তোমার শরীরটা বেশ একটা ভালো নেই, তবুও তুমি জোর করে ফুল বিক্রি করতে যাও। ব্যাস, অনেক হয়ে গেছে। তুমি অনেক কাজ করেছো, আর একটা কাজও তুমি করবে না। তোমার জায়গায় আমরা দুই বোন কাজ করব আর বাড়ির খরচ চালাবো। আমরা কিছুতেই তোমাকে হারাতে চাই না। এক তুমিই আছো আমাদের আপন। তুমি ছাড়া আমাদের জন্য আর কে আছে? একমাত্র তুমিই আমাদের সম্বল। তুমি ছাড়া কি আছে আমাদের আর? তোমাকে এই অবস্থায় দেখে আমাদের জীবন বেরিয়ে যাচ্ছিল। দেখো মা, আমি যদি কাজ না করি তাহলে তোমাদের ভরণ পোষণ কীভাবে হবে? আর খাবার জন্য তো কাজ করা চাই, তাই না? না মা, আমরা যখন একবার বলেছি তো বলে দিয়েছি। আজকের পর আর কোনো কাজ করবে না তুমি। আর এটা আমাদের মেয়েদের আদেশ। এখন থেকে তুমি বাড়িতে বসে থেকে বিশ্রাম করবে, আর আমরা দুই বোন মিলে কাজ করব। কবিতা তার দুই মেয়ের জিদের আগে হার মেনে যায় এবং এরপর থেকে আর সে ফুল বিক্রি করতে যায় না। এরপর থেকেই তারা দুই বোন নেহা এবং আরাধ্যা দুজনে স্কুলেও যেত। আবার স্কুল থেকে বাড়িতে আসার পর তারা দুইজনে বাগানে যেত ফুল ছিঁড়তে। সেগুলো ছিঁড়ে নিয়ে এসে তারা বাজারেও যেত সেগুলো বিক্রি করতে। এভাবে কিছুদিন কেটে যায়। নেহার সারা জীবনের একটা শখ ছিল যে সে জাদুবিদ্যা শিখবে। একদিন সে জানতে পারে যে গ্রামের মধ্যে একটা জাদুকর্ণী এসেছে। তাই সে কৌতূহলবশত সেই জাদুকর্ণীর কাছে যায় এবং সেই জাদুকর্ণীকে বলে, জাদুকর্ণী, আমার জাদুবিদ্যা শেখার অনেক শখ। আপনি কি আমাকে জাদুবিদ্যা শেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কেন নয় মা, আমি তোমাকে অবশ্যই জাদুবিদ্যা শিখাতে পারি। নেহা আরাধ্যা এবং নিজের মাকে লুকিয়ে জাদুবিদ্যা শিখত। এভাবেই দিনকাল কাটছিল। হঠাৎ করে সাবিত্রীর শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। এই অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে তারা দুই বোন মায়ের চিকিৎসার কারণে নিজেদের সম্বল সবকিছু বিক্রি করে দিয়েছিল, কিন্তু তবুও তারা তাদের মাকে বাঁচাতে পারে না। কান্না করে করে তাদের দুই বোনের ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। এরপর তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় এবং তারা একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। কিছুদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন বাগানের মালকিন নেহা এবং আরাধ্যাকে বলে, দেখো, তোমরা এতদিন আমার বাগান থেকে অনেক ফুল নিয়েছো, কিন্তু আজকের পর আর ফুল নিতে পারবে না, কারণ আমি আমার বাগানটি বিক্রি করে দিয়েছি। মালকিন, যদি আপনার বাগান থেকে ফুল তুলে না নিয়ে যাই তাহলে আমরা কি খাবো? এটাই আমার প্রতিদিনের রোজগার, আর এই একমাত্র রোজগারের পথটি আপনি আমাদের থেকে কেড়ে নিচ্ছেন। আপনি তো জানেনই আমাদের মা অনেক আগেই মারা গেছে। আমরা দুই বোন ফুল বিক্রি করে নিজেদের পেট চালাই। আপনার পায়ে পড়ি, দয়া করে আমাদের রোজগারের পথটি বন্ধ করে দিবেন না। নেহা এবং আরাধ্যার সকল কথাই বৃথা ছিল, কারণ এখন সেই বাগানটি বিক্রি হয়ে গেছে। বাগানের মালকিন অনেক ভালো এবং অনেক দয়ালু একজন মানুষ ছিল বলেই তাদেরকে সেই বাগান থেকে ফুল তুলে বিক্রি করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু বর্তমান যে মালিক সে তাদেরকে ফুল ছিঁড়তে দিবে না। এভাবেই তাদের রুজি রোজগারের একমাত্র পথটিও হারিয়ে যায়। দুই বোন 4 দিন ধরে কিছুই খায় না, আর বাড়িওয়ালাও বাড়ি ভাড়া চাইছিল। পুরো 1 মাস হয়ে গেছে, কিন্তু আমার ঘরের ভাড়া দাওনি তোমরা। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কালকের মধ্যে যদি ভাড়া দিতে না পারো তাহলে নিজেদের জিনিসপত্র নিয়ে এই ঘর থেকে বেরিয়ে যাবে।
আমি তোমাদের মতো গরিব বোনেদের কোনো দায়িত্ব নিয়ে রাখিনি যে যখন ইচ্ছা আসবে, যখন ইচ্ছা আমার বাড়িতে থাকবে। মালকিন, যেভাবেই হোক আমরা দ্বিতীয় কাজ খুঁজে নিব, আর সেখান থেকে যখনই আমরা টাকা পাবো সঙ্গে সঙ্গে আপনার বেতন পরিশোধ করে দেব। দয়া করে আমাদের বিপদটা একটু বোঝার চেষ্টা করুন। আজকে 4 দিন হয়ে গেছে আমরা দুই বোন কিছুই খাইনি, আমাদের বাড়িতে দানা পানি পর্যন্ত নেই, আর আপনি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন। একটু বুঝুন, আমাদের ওপর একটু দয়া করুন। তোমাদের উপর কোনো দয়া ফয়া আমি করতে পারবো না, আমার শুধু টাকা নিয়ে ব্যাপার। আমাকে টাকা দাও আর এই বাড়িতে যতদিন ইচ্ছা থাকো, আমার কোনো সমস্যা নেই। যদি কাছে টাকা না থাকে তাহলে রাস্তাতে গিয়ে থাকো, এই ঘরে থাকার কোনো অধিকার নেই তোমাদের। আর কি বললে, 4 দিন ধরে কিচ্ছু খাওনি? এতে আমাদের কি যায় আসে? আর তোমাদের মতো গরিবদের ভাগ্যে এটাই লেখা থাকে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে লাত্তি চাটা খাবে এবং ক্ষুধার্তই থাকবে। এর থেকে বেশি কিছু তোমাদের কপালে লেখা নেই। মনে রেখো, কালকের মধ্যে যেন আমি বাড়ি ভাড়া পেয়ে যাই, নয়তো তোমরা সহ তোমাদের জিনিসপত্র বাইরে পাবে। নেহা, এটা কি হয়ে গেল আমাদের সাথে? মা চলে যাবার পর এটা কোন বিপদ চলে এলো আবার? মায়ের চিকিৎসাতে আমরা সব টাকা খরচ করে দিয়েছি, আমাদের থাকার জায়গাটা পর্যন্ত আমরা বিক্রি করে দিয়েছি, মানুষের দাঁড়ে দাঁড়ে বেড়াচ্ছি এখন। 4 দিন থেকে কিছুই খাইনি, স্কুলেও আর যেতে পারছি না। মা বাবার সেই ছোট্টবেলার স্বপ্ন এখন আর পূরণ হবে না। এখন তো এমনটা মনে হচ্ছে যে সারা জীবন রাস্তাতেই কেটে যাবে আমাদের। আরাধ্যা, তোর মনে আছে কিছুদিন আগে আমি একটা জাদুকর্ণীর কাছে জাদুবিদ্যা শিখতে যেতাম? আমি জানি না ওই জাদু আমাদের অসহায় অবস্থায় কেমন প্রভাব ফেলবে, কিন্তু আমি একবার চেষ্টা করে দেখতে চাই। আমি একটা মন্ত্র জানি, তুমি আমার জন্য কিছুটা গোলাপের পাপড়ি এবং গোলাপ জলের ব্যবস্থা করে নিয়ে আসো। আমার ওপর গোলাপ জল এবং গোলাপের পাপড়ি ছিটাবে তুমি। আরাধ্যা তেমনটাই করে, যেমনটা নেহা তাকে করতে বলে। সে কিছু গোলাপের পাপড়ি এবং গোলাপ জলের ব্যবস্থা করে নিয়ে আসে। নেহা মনে মনে মন্ত্র পড়ে, আর ওপর থেকে তার বোন তার ওপর গোলাপ জল এবং গোলাপের পাপড়ি ছিটাতে থাকে। দেখতে দেখতে সে অনেক সুন্দর একটা গোলাপের গাছে পরিণত হয়ে যায়। নেহাকে গোলাপের গাছ হয়ে যেতে দেখে আরাধ্যা ভীষণ চমকে যায়। তখন গোলাপের গাছটি বলে ওঠে, আরাধ্যা, আমার বোন, ভয় পেও না, আমার জাদু কাজ করেছে। এখন তুমি খুব আস্তে আস্তে কোমলভাবে এই গাছ থেকে কিছু ফুল ছিঁড়ো। খেয়াল রেখো যেন এই গাছের ফুলের পাতা এবং পাপড়ির কোনো ক্ষতি না হয়, নয়তো আমি আঘাত পাবো, ক্ষত বিক্ষত হয়ে যাব। ফুল ছেঁড়ার পর তুমি আবারও আমার উপর গোলাপ জল ছিটিয়ে দিও। আরাধ্যা খুব আস্তে আস্তে কোমলভাবে ফুল ছিঁড়ে, সে ডালপাতার কোনো ক্ষতি করে না। ফুল ছেঁড়া শেষে সে নেহার ওপর দ্বিতীয়বার গোলাপ জল ছিটিয়ে দেয়। এতে নেহা আবারও মানুষে রূপান্তরিত হয়। এরপর দুই বোন ফুলগুলো ঝুড়িতে রাখে এবং সেগুলো বিক্রি করতে চলে যায়। সেই ফুলগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং ফুলগুলোর মধ্য থেকে অনেক সুন্দর সুগন্ধ ভেসে আসছিল। তাজা তাজা ফুল নিয়ে যাও ফুল, অনেক সুন্দর সুন্দর সুগন্ধিত ফুল। এভাবেই নেহা এবং আরাধ্যা এক গলি থেকে আরেক গলিতে হাঁক দিয়ে দিয়ে ফুল বিক্রি করছিল। তাদের ফুলগুলো এত সুন্দর আর সুগন্ধময় ছিল যে প্রত্যেকে তাদের ফুলগুলো কিনতে বাধ্য হয়। এভাবেই দেখতে দেখতে তাদের ফুলগুলো খুব ভালো দামে বিক্রি হয়ে যায়। তারা অনেক খুশি হয়। সেই টাকা থেকে তারা পেট ভরে খাবার খায় এবং বাড়ি ভাড়াও দিয়ে দেয়। এভাবে বেশ হাসি খুশি কাটছিল তাদের দিন। একদিন নেহা এবং আরাধ্যা একটা মহলের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের ফুলের গন্ধে পুরো মহল মোহিত হয়ে যায়। সেখানকার রানী সুমিত্রার একমাত্র পুত্র ছিল, যার নাম ছিল রাহুল। রাহুল অনেক দিন ধরে অসুস্থ ছিল, কিন্তু ফুলের সুগন্ধে সে অনেকটাই সুস্থ হয়ে ওঠে এবং সে তার মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। মা, আমার ওই ফুলগুলো চাই, যেই ফুলের গন্ধ এই মহল পর্যন্ত আসছে। হ্যাঁ হ্যাঁ রাজকুমার রাহুল, কেন নয়, তোমাকে দেখে আমরা অনেক খুশি। এতদিন পর তুমি কথা বলছো, তাও শুধুমাত্র ওই ফুলের গন্ধের জন্য। আজকে যেভাবেই হোক ওই ফুলওয়ালিকে অবশ্যই খুঁজে বের করব। সৈনিক, এখানে এসো, ওই ফুলওয়ালিকে যেখান থেকেই হোক খুঁজে বের করে প্রাসাদে নিয়ে আসো। সৈনিক রানীর কথা মতো তাদের দুই বোনকে খুঁজতে বের হয়। অবশেষে তারা তাদের দুই বোনকে খুঁজে পায় এবং প্রাসাদে নিয়ে আসে। এরপর রানী নেহা এবং আরাধ্যাকে বলে, তোমাদের সব ফুলগুলো সত্যিই অনেক সুন্দর। তোমাদের সমস্ত ফুলগুলো আমরা কিনে নিতে চাই। আর এই ফুলগুলো তোমরা কোথায় থেকে নিয়ে আসো? এই ফুলগুলো আমাদের প্রতিদিন চাই। মহারানী, এগুলো বেশি দামি নয়। আপনার যত টাকা সঠিক মনে হয় ফুলগুলোর জন্য আমাদের তত টাকাই দিবেন, আর ক্ষমা করবেন। এই ফুলগুলো কোথায় থেকে নিয়ে আসি এটা আমরা প্রকাশ করতে পারবো না, কিন্তু আমরা প্রতিদিন আপনাকে এমন তাজা তাজা ফ্রেশ ফুল দিতে পারবো। রানী তাদের থেকে ফুলগুলো কিনে নেয় এবং তার পরিবর্তে তাদেরকে অনেকগুলো সোনার মোহর দেয়। দুই বোন এগুলো পেয়ে অনেক খুশি হয় এবং বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটছিল। একদিন রাজকুমার ভাবে,
জানতেই হবে এই দুই বোন এই ফুলগুলো পায় কোথায়, কোথায় থেকে সংগ্রহ করে। আমার এত বড় জীবনে এই ফুল আমি কোথাও দেখিনি। এরপর রাজকুমার তাদের উপর নজর রাখতে শুরু করে। এভাবেই সে হঠাৎ করেই একদিন দেখে নেয় যে নেহা কিভাবে একটা ফুলের গাছ হয় এবং কিভাবে সে সেগুলো তুলে বিক্রি করে। এরপর সে বাড়িতে আসার পর তার মাকে বলে, মা, আমি নেহার সঙ্গে বিয়ে করতে চাই। রানীর কোনো আপত্তি ছিল না, কারণ সে তার ছেলের খুশিতেই খুশি ছিল। তাই সে অনেক বড় অনুষ্ঠানের মাধ্যমে ধুমধাম করে তাদের দুইজনের বিয়ে দেয়। আরাধ্যা তার বোনের জন্য অনেক খুশি ছিল, আর রাজকুমার রাহুলও নিজের স্ত্রীর সঙ্গে অনেক হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। সে নেহাকে প্রতিদিন ফুলের গাছ হতে বলতো এবং সেই ফুল গাছ থেকে সে প্রতিদিন তাজা তাজা ফ্রেশ ফুল ছিঁড়ত, আর দ্বিতীয়বার আবারও নেহাকে গোলাপ জল দিয়ে মানুষ বানিয়ে দিত। এভাবেই দিন কাটছিল। হঠাৎ করেই একদিন এক দাসী নেহাকে ফুলের গাছ হতে দেখে নেয়। এটা দেখে সে ভীষণ চমকে যায় এবং নিজের কিছু বন্ধুদের কাছে গিয়ে সবকিছু বলে দেয়। তোমরা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি আমার নিজের চোখে যা দেখেছি সেটা সত্যি অনেক অবাক করা একটা কথা। তোমরা জানো রাজকুমার রাহুলের স্ত্রী রাজকুমারী নেহা, সে একটা ফুলের গাছে রূপান্তরিত হতে পারে, আবার কিছুক্ষণ পর সে মানুষেও পরিণত হয়ে যায়। আরে, তোর মাথা ঠিক আছে? মজা করছিস আমাদের সঙ্গে? এমনটাও আবার হয় নাকি? রাজকুমারী নেহা আবার কোনো ফুলের গাছ হতে পারে নাকি? আর আবার নিজের আসল রূপেও ফিরে আসে? আরে জাদু টাদু কিছু হয় না, এই সব কুসংস্কার। তুই এমনি এইগুলো বলছিস, তোর চোখে হয়তো ভুল দেখেছিস। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? রাজকুমারী ফুলের গাছ হতে পারে, আর এইটা আমি প্রমাণ করেই দেখাবো। কালকে এই সময় এই জঙ্গলে চলে এসো, আমি তোমাদেরকে নিজ হাতে প্রমাণ দিব। তখন তোমাদের ঠিকই বিশ্বাস হবে যে আমি মিথ্যা বলছি না। এটা বলে দাসী মহলে ফিরে আসে এবং নেহাকে বলে, রাজকুমারী নেহা, আপনি তো অনেক ভালো। আপনি জানেন আমি আপনাকে একদিন ফুলের গাছ হতে দেখেছিলাম, কিন্তু আমার বন্ধুরা এগুলো কিছুতেই বিশ্বাস করছে না। আপনি কি ফুলের গাছ হয়ে ওদেরকে দেখিয়ে দিতে পারবেন? দয়া করে আমার বন্ধুদেরকে সত্যিটা দেখিয়ে দিন, আমার প্রমাণ চাই। ঠিক আছে, আমি প্রমাণ দিয়ে দিব, কিন্তু খেয়াল রেখো আমার ফুল, পাতা, ডাল এগুলোর যেন কোনো ক্ষতি না হয়। এটা বলে নেহা পরের দিন দাসীর সঙ্গে জঙ্গলে চলে যায় এবং সেখানে যাবার পর সে ফুলের গাছে রূপান্তরিত হয়। এরপর দাসী এবং তার বন্ধুরা খুব বাজেভাবে তার ফুলগুলো ছিঁড়ে তার ডাল, পাতা সবকিছুর অনেক ক্ষতি করে দেয়, আর সেইখান থেকে চলে আসে। নেহাকে দ্বিতীয়বার মানুষ বানিয়ে দেয় না। আরে কেউ আছো? আমাকে সাহায্য করো, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমি অনেক আঘাতপ্রাপ্ত হয়ে গেছি। আরে কেউ আছো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার অনেক ব্যথা করছে। আরাধ্যা সেই জঙ্গল দিয়েই যাচ্ছিল। হঠাৎ করে সে তার বোনের শব্দ পেয়ে সেইখানে যায় এবং তার বোনের এই অবস্থা দেখে ভীষণ অবাক হয় এবং তার উপর গোলাপ জল ছিটিয়ে তাকে ঠিক করে দেয়। সে অনেক বেশি ক্ষত বিক্ষত ছিল। নিজের বোনকে এই অবস্থায় দেখে আরাধ্যার অনেক বেশি কষ্ট হয়। নেহা, রাজকুমার এবং রানী অনেক বড় বড় কথা বলেছিল যে তোকে অনেক ভালোভাবে রাখবে, তোর খেয়াল রাখবে, তোর যত্ন করবে, তোর কোনো ক্ষতি হতে দিবে না। কিন্তু এইসব কি? ওরা তোকে একা মৃত্যুর জন্য ছেড়ে দিয়েছে। তুই আর ওই প্রাসাদে ফিরে যাবি না, আর না দ্বিতীয়বার কারোর জন্য ফুলের গাছ হবি। আমি তোকে আর এমনটা করতে দিব না। মা চলে গেছে, মায়ের পর আমার একমাত্র ভরসা তুই। আরাধ্যা নেহার অনেক সেবা করে, তাকে আর মহলে ফিরে যেতে দেয় না। কিছুদিন পর নেহা একদম ঠিক হয়ে যায়। এরপর রাজকুমার রাহুল নেহাকে ফিরিয়ে নিয়ে যেতে আসে। তখন তাকে আরাধ্যা বলে, না, আর কখনোই ও আপনার সাথে ফিরে যাবে না। আপনি আমার বোনের খেয়াল রাখেননি। আপনি তো শুধু তাজা তাজা সুন্দর সুন্দর ফুল চাইতেন, এর কারণেই আমার বোনকে বিয়ে করেছিলেন। কিন্তু আমার বোন আর আপনার সাথে ফেরত যাবে না, আর না আপনার জন্য জাদুর ফুলের গাছ হবে। আমি বুঝতে পারছি আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। নেহার খেয়াল রাখা উচিত ছিল এবং নেহার এই রহস্য চিরকাল রহস্য করেই রাখা উচিত ছিল। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, এমন ভুল আর কখনো হবে না, আর আমরা দাসীদেরকেও শাস্তি দিব। রাজকুমার রাহুল অনেক ভালো ছিল, এর কারণে সে তাকে ক্ষমা করে দেয় এবং নিজের বোনের থেকে বিদায় নিয়ে আবারও প্রাসাদে ফিরে আসে। আর দ্বিতীয়বার সে কখনো ভুলেও নিজের জাদুর ব্যবহার করেনি, আর কখনোই ফুলের গাছ হয়নি এবং রাজকুমারের সঙ্গে হাসি খুশিতে নিজের জীবন কাটায়। অন্যদিকে আরাধ্যারও অনেক ভালো একটি পরিবারে বিয়ে হয়ে যায়। মা, দেখো না, আমার জামা আবারও তো ছিঁড়ে গেছে। ঠিক আছে পাখি মামনি, আমি আবারও তোমার জামা সেলাই করে ঠিক করে দিচ্ছি। এ কথা শুনে পাখি খুবই রেগে গেল আর তার মাকে বলল, মা, এর আগেও তো তুমি কয়েকবার সেলাই করে দিয়েছো, কিন্তু প্রতিবারই তো ফেটে যায়। জামা পুরনো হয়ে গেছে, এটা আর কতদিন চলবে? আমাকে একটা নতুন জামা কিনে দাও তুমি। তোমাকে জামা কিনে দেওয়ার মতো আমার কোনো টাকা নেই মা।
তা তো থাকবেই না, কিছু কিনে চাইলে টাকা থাকে না, আর খাবারও দাও শুকনো পচা বাসি রুটি। আমাকে আর আয়ুষকে যদি ভালোভাবে খেতে দিতে না পারবে, জিনিস কিনে দিতে না পারবে, তাহলে কেন জন্ম দিয়েছো? পাখির এরকম কথা শুনে তার মা দুঃখে প্রচণ্ড রেগে গেল। এরপর সে পাখিকে অনেক জোরে থাপ্পড় মেরে বলল, পাখি, তুই এতটা বড় হয়ে গেছিস যে তোর মাকে এসব প্রশ্ন করছিস তুই? আরে আঞ্জনা বৌমা, তুমি বাচ্চাদের কেন এভাবে মারছো? ওরা ছোট, ওরা ধনী গরিবের কি বোঝে। মাথা ঠান্ডা করো, এই নাও লাড্ডু খাও। আরে তোমরা এখানে? সুশীলা বাবু, হ্যাঁ আমি এখানে এসেছি, নাও এই যে মিষ্টি খাও। কেমন আছো? এই নাও আকাঙ্ক্ষা, তুমিও লাড্ডু খাও। কিন্তু কাকিমা, বুঝতে পারলাম না, মিষ্টি কিসের খুশিতে খাওয়াচ্ছেন সবাইকে এভাবে? আমার মেয়ের আঁচলের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, অনেক বড় বংশীয় ছেলে, এই দেখো 1,00,000 টাকার লেহেঙ্গা পাঠিয়েছে, আর আমাদের সবার জন্য দামি দামি কাপড় পাঠিয়েছে। আমার মেয়ের মতো ভাগ্য তোমাদেরকে কারো আছে নাকি? কি ব্যাপার সীতা, তোমার আকাঙ্ক্ষার কি বিয়ে ঠিক হলো কোথাও? বিয়ে তো দেখে আসছি, কিন্তু মানুষ যে হারে যৌতুক চাচ্ছে, এতে বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে কিভাবে? আরে বোন, ঠিকই, যৌতুক ছাড়া কি আর কেউ বিয়ে করে? আর তোমাদের মতো এরকম ভাঙা ঝুপড়িতে কে আত্মীয়তা করতে আসবে? একথা শুনে সূর্য সুশীলাকে জবাব দিতে লাগলো। শোনেন সুশীলা আন্টি, আমরা নুন ভাত যা খাই নিজের টাকাতে খাই, মানুষের বাড়িতে আর চাইতে যাই না, মানুষের বাড়ি গিয়ে পড়েও থাকি না। আরে সূর্য বেটা, তুই আমার উপরে এত রাখছিস কেন? এই নাও আঞ্জনা বউ, তুমি আমার মেয়ের বিয়ের লেহেঙ্গাটা সেলাই করে দাও। বড় এসেছে ঝাড়ি মারতে। আঞ্জনা ও তার শ্বশুরবাড়ির লোকদেরকে গরিব হওয়ার কারণে মানুষ এভাবে কটু কথা শোনাতো, ছোট করতো তাদের। পরিবারের মধ্যে ছিল শ্বশুর শাশুড়ি, 2 বাচ্চা ও একটি ননদ। সুরজ একটি ফ্যাক্টরিতে সামান্য কয় টাকা বেতনের কাজ করে, আর শ্বশুর মানুষের ফলের বাগান দেখাশোনা করে। 2 জন মিলে যা কয় টাকা ইনকাম করে তা দিয়ে তাদের সংসার চলে না। এজন্যই বিয়ের পর আঞ্জনা যখন বউ হয়ে এই বাড়িতে আসলো, তখন সে সেলাইয়ের কাজ শুরু করে। এতে কিছু টাকা ইনকাম হয়ে যায়, কিন্তু সবার ইনকাম মিলেও তাদের সংসার চলে না। এভাবে খুবই দুঃখে কষ্টে তারা তাদের জীবন পার করতে লাগে। একদিন আঞ্জনা কাপড় সেলাই করছিল, তখন তার শ্বশুর আখিল অনেকগুলো ফলের পাতার ডাল হাতে নিয়ে বাড়িতে আসলো, যে ডালে সুন্দর সুন্দর রসালো ফল ধরেছিল। বৌমা, এই ডালগুলোকে উঠানে রোদ্রে রেখে দাও, এগুলো শুকিয়ে গেলে চুলায় জাল দেওয়া হবে। বাবা, এই গাছটা তো বেশ সুন্দর সবুজ শ্যামল আর ফলও ধরে আছে, তাহলে এটা কাটলেন কেন? বেটা, গরিবদের কাছে মানুষের সম্পর্কই তো বড় না, তাহলে এই গাছগাছালি দিয়ে তারা কি করবে? বাড়ির মালিক বলেছে এসব আর তারা চাষ করবে না, ওরা এই সব কিছু কেটে ফাঁকা জায়গা করবে। এই জন্য আমার চাকরিটাও চলে গেছে বৌমা। বাবা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। এরপর আঞ্জনা সেই ফল থেকে বীজ বের করে কিছু বীজ উঠানে লাগিয়ে দিল, আর কিছু ফল ঘরে নিয়ে গেল। এত দিন ধরে যে কাপড়ের টুকরোগুলো আমি জমিয়ে রেখেছি, এতে ভালোই হয়েছে। একথা বলে আঞ্জনা টুকরো কাপড় দিয়ে একটি ফ্রক তৈরি করলো, আর সেই ফলগুলো ফ্রকের উপরে জায়গায় জায়গায় লাগিয়ে দিল। এভাবে সে খুবই সুন্দর করে ডিজাইনার ফ্রক তৈরি করলো আর পাখিকে দিল। এই দেখো পাখি বেটা, তুমি আমার থেকে নতুন ফ্রক চেয়েছিলে না? দেখো, এই নাও। দেখো তোমার ফ্রকে কত সুন্দর সুন্দর ফল, ফলওয়ালা ফ্রক। ফলওয়ালা ফ্রক দেখে পাখি প্রচন্ড খুশি হলো। ওয়াও মা, কি সুন্দর লাগছে, আমার ফ্রকে কত সুন্দর সুন্দর ফল ঝুলছে। আমিও মানুষদের দেখাবো আমার কাছে নতুন জামা আছে, আর এটা আমার মা তৈরি করে দিয়েছে। নিজের মাসুম মেয়েকে এভাবে আনন্দিত হতে দেখে আঞ্জনা খুবই খুশি হলো। তখন পাখির ভাই আয়ুষ বলল, মা, আমার জন্য একটি ফলওয়ালা শার্ট আর প্যান্ট সেলাই করে দাও না, আমার জামা প্যান্টও ছিঁড়ে গেছে, প্লিজ মা। ঠিক আছে বেটা আয়ুষ, আমি তোমার জন্য ফলওয়ালা শার্ট আর প্যান্ট তৈরি করব। আচ্ছা, এইবার শার্ট তৈরি করার জন্য আঞ্জনা টাটকা সবুজ পাতাও ব্যবহার করলো। যদি আমি প্যান্ট আর শার্ট দুইটাই ফল দিয়ে তৈরি করি তাহলে ভালো লাগবে না, তাই ফলওয়ালা শার্টের সঙ্গে সিম্পল সবুজ পাতাওয়ালা প্যান্ট আমার ছেলে আয়ুষের গায়ে খুবই মানাবে।
গরিব দর্জি বউয়ের কাছে এতটা টাকা ছিল না যে সে টাকা দিয়ে বাজার থেকে কাপড় কিনে এনে তার ছেলে মেয়ের জন্য জামা প্যান্ট তৈরি করবে। এজন্য সে নিরুপায় হয়ে তার বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য টুকরো কাপড়ের উপরে ফল ও পাতা দিয়ে খুবই সুন্দর করে ডিজাইন করে জামা প্যান্ট তৈরি করলো। শুধু তাই নয়, আঞ্জনা যখন দেখল তার শ্বশুর শাশুড়ি ও ননদের গায়ে ছেঁড়া জামা, তখন সে তাদের জন্য কয়েকদিনের মেহনতের মাধ্যমে খুবই সুন্দর করে ফল ও পাতা দিয়ে জামা কাপড় তৈরি করে দিল। এই নাও আয়ুষী, তোমার জন্য কাপড়। মা, বাবা, আপনাদের জন্য আমি তৈরি করেছি, এই নিন। আকাঙ্ক্ষা, এই দেখো, তোমার জন্য তোমার ভাবি কত সুন্দর ফল দিয়ে কাপড় সেলাই করেছে। পরিবারের সবার জন্য বৌমার এত ভালোবাসা দেখে সবার চোখে পানি চলে আসলো। কি হয়েছে মা? আমার সেলাই করা কাপড় আপনার পছন্দ হয়নি? কেন কান্না করছেন? না না বৌমা, এই ফল দিয়ে তৈরি করা কাপড় আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ বৌমা, সত্যি তুমিও আমার জন্য ফল দিয়ে খুবই সুন্দর কুর্তি আর পাজামা তৈরি করেছো। এখন আমি আমার গায়ে নতুন রকমের এক সুন্দর কাপড় পরতে পারবো। অনেক ধন্যবাদ ভাবি তোমাকে, আমার জন্য এত সুন্দর স্যুট তৈরি করে দিয়েছো, তাই অনেক সুন্দর লাগছে ভাবি। গরিব বৌমার হাতের সেলাই করা ফলওয়ালা কাপড় চোপড় দেখে গরিব পরিবারের সবাই খুবই খুশি হলো। আঞ্জনা তার শ্বশুরবাড়ির লোকজনকে আনন্দ দেওয়ার জন্য প্রায়ই ফল দিয়ে কাপড় সেলাই করত। যখন পরিবারের কেউ ফল দিয়ে সেলাই করা কাপড় পরে বাহিরে আসতো, তখন বাহিরের লোকজন দেখে তাদেরও ইচ্ছে করত ফল ও পাতা দিয়ে তৈরি করা কাপড় পরতে। তারপর থেকে বাইরের লোকজনও আঞ্জনার কাছ থেকে ফল দিয়ে কাপড় সেলাই করে নিতে লাগলো। এরপর একদিন আকাঙ্ক্ষাকে দেখার জন্য পাত্রপক্ষ আসলো। ওই দিন আকাঙ্ক্ষা তার ভাবির হাতের ফল দিয়ে সেলাই করা স্যুট পরেছিল। ওই স্যুটে আকাঙ্ক্ষাকে দেখে পাত্রপক্ষরা সবাই ভীষণ পছন্দ করলো। আরে বোন, আপনার মেয়ে তো খুবই সুন্দর স্যুট পরেছে, কি সুন্দর ফল দিয়ে তৈরি। এটা কোন টেলারের কাছ থেকে সেলাই করে নিয়েছে জানতে পারি? ও বোন, এই ফলওয়ালা ড্রেস আমার বৌমা আঞ্জনা সেলাই করেছে। আমার বৌমা দর্জির কাজ খুব ভালোভাবে পারে। আঞ্জনা ভাবি, বিয়ের জন্য আমার ফলওয়ালা শেরওয়ানি চাই। তা তো অবশ্যই তৈরি করে দেব। তার মানে আমার ননদ আকাঙ্ক্ষাকে তোমার মনে ধরেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাবি, আপনার ননদ দেখতে এত সুন্দর, না করা যায়? দেখতে দেখতে আকাঙ্ক্ষার বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেল। আঞ্জনা খুব খুশি হলো। সে মনের আনন্দে আকাঙ্ক্ষাকে মেহেদি ও হলুদ লাগালো। কিন্তু একবার আঞ্জনা তার শ্বশুর শাশুড়িকে খুবই চিন্তিত অবস্থায় দেখল। আকাঙ্ক্ষার মা, কি করব? 2 দিন পরে মেয়ের বিয়ে, এখনো স্টেজ সাজানো হলো না, কত কিছু বাকি, এসব কি করে করব? আমার তো আর মুখ থাকবে না মানুষের মধ্যে। ঠিকই বলেছ, কত কষ্ট করে বিয়েটা ঠিক হলো, আবার যদি বিয়ে হতে না হতেই ভেঙে যায় তাহলে কি হবে? মা, বাবা, এসব কি বলছেন? আমার ননদের বিয়ে কেউ ঠেকাতে পারবে না। এই বিয়ে আনন্দের সাথে হবে। আমি সব কিছুর ব্যবস্থা করব, স্টেজ সাজানো আর বিয়ের যে শাড়ি সেটাও আমি ফল দিয়ে সেলাই করে দেব। এভাবেই আঞ্জনা তার শ্বশুর শাশুড়ির ভাঙা মনকে শক্ত করে দিল। এরপর আঞ্জনা মন দিয়ে বিয়ের প্রস্তুতি নিতে লাগলো। আঞ্জনা কঠোর পরিশ্রম করে খুবই সুন্দর করে ফল দিয়ে বিয়ের লেহেঙ্গা তৈরি করলো তার ননদের জন্য। বিয়ের দিন আকাঙ্ক্ষা যখন সে লেহেঙ্গা পরল, তাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এভাবে অনেক ধুমধাম করে আঞ্জনা তার ননদ আকাঙ্ক্ষার বিয়ে দিয়ে দিল। যাবার সময় আকাঙ্ক্ষা অশ্রুসিক্ত কণ্ঠে বলল, ভাবি, সারা জীবন আমি মনে রাখবো আজকে আমার যে বিয়ে হলো শুধু তোমার জন্য, তোমার অবদান। আপনার মতো ভাবি যেন প্রত্যেকের ঘরে ঘরে হয়। যাও, শ্বশুর বাড়ি যাও, আল্লাহ যেন তোমাকে সুখে শান্তিতে রাখে সারাটা জীবন। এভাবে সবাই মিলে আকাঙ্ক্ষাকে বিদায় দিয়ে দিল। এরপর থেকে ওই এলাকায় যখনই কারো বিয়ে লাগতো, সেই মেয়েই আঞ্জনার কাছে এসে ফল দিয়ে তাদের বিয়ের লেহেঙ্গা সেলাই করে নিত। এভাবে আঞ্জনার লেহেঙ্গা সেলাইয়ের অনেক চর্চা হতে লাগলো। ফল দিয়ে লেহেঙ্গা তৈরির প্রচলন যতই বাড়তে লাগলো, ততই তাদের ঘরের অবস্থাও ভালো হতে লাগলো। আস্তে আস্তে এভাবে টাকা ইনকাম করতে করতে তারা একসময় অনেক ধনী হয়ে গেল।